ওনার বাবারও এইটাই ছিল যে কৃষি উন্নয়ন হবে এদেশ সফল হবে, কৃষি উন্নয়ন হবে না এদেশ সফল হবে না। আমি আপনার যখন ছোট ছিলাম তখন আমন আর বলতাম ছাড়া কিন্তু কিছু চিন্তাম না। জিয়া রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম ইরি ধানের এই প্রজেক্ট নিয়ে আসে বাংলাদেশে সর্বপ্রথম। আপনারা জানেন কিনা এই যে জুরাইন এই এলাকাটা যেটা নামা নিচু এলাকা, উনি জিয়া রহমান এটা ঘোষণা করেছিলেন ইরি প্রজেক্ট, পরীক্ষামূলক প্রজেক্টের জন্য ঘোষণা করেছিলেন এই জায়গাটা। এখন বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এসেছিলেন তারেক রহমান, জিয়া রহমানের সুযোগ্য সন্তান। উনি চিন্তা করছেন হ্যাঁ কৃষকদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা দেখেছেন কালকে যে কৃষক বক্তব্য দিয়েছে ওই কৃষককে তার পাশে ডেকে নিয়ে বসে কৃষি কার্ড দিয়েছেন প্রথম পর্যায়ে 22,000 কৃষককে। ঢাকা মহানগর পেশাজীবী দক্ষিণের শুভ উদ্বোধন ও পরিচিত অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা খন্দকার জনাব সালাউদ্দিন রমি, যিনি আমাদের আজকের মঞ্চ আলোকিত করবেন এবং তার নির্দেশনায় আমাদের ঢাকা মহানগর দক্ষিণ পেশাজীবী দলের নেতৃত্ব এবং কাজকর্ম তার সাথে আমরা যেন তার পদচারণায় তার নির্দেশনায় আমরা আমাদের সংগঠনের কর্মকাণ্ড সুন্দরভাবে সবার মাঝে তুলে ধরতে পারি। আজকে এই শুভ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের শুভ উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আপনাদের আন্তরিক উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সার্থক হবে। এখন আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামকে। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের প্রধান অতিথি জনাব খন্দকার সালাউদ্দিন রমি, সিনিয়র সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। তারপর মঞ্চে আমন্ত্রণ জানাবো উপদেষ্টা দেবব্রত ভট্টাচার্যকে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান তুহিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুন। এখন পবিত্র গীতা পাঠ করবেন অমিন্দিতা দাস। পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ ৭ম ও ৮ম নং শ্লোক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এখন আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করব। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার আকাশ আমার প্রাণী, তোমার আমার জানি বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জীবন উৎসর্গকারী নেতৃত্বের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালনের জন্য সবাইকে অনুরোধ করছি। সবাইকে নিজ নিজ আসনে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো। আলোকিত আজকের এই মিলন মেলা। এখন বাংলাদেশের জাতীয়তাবাদী পেশাজীবী দলের সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন
রুমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ঢাকার সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। ধন্যবাদ সবাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমরা অনেক পরিশ্রম এবং ক্লান্ত নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শুভেচ্ছা বক্তব্য এখন দেওয়ার কথা না, আমরা জাস্ট আমাদের পর্বগুলো চালিয়ে যাব। এই মুহূর্তে আমরা আমাদের সভাপতির কাছ থেকে অনুমতি চাচ্ছি যে আমরা আমাদের কার্যক্রমটি চালাতে পারবো। ধন্যবাদ। আমাদের সভাপতি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন আমাদের নেক্সট পর্ব চালু করার জন্য। আমরা এক এক করে কমিটির ভাইদেরকে রাখবো এবং তাদেরকে আমরা আমাদের মূল্যবান যে আইডি কার্ড ফুল এবং ভিজিটিং একসাথে আমরা দিয়ে দিব। আসলে এখন ভিজিটিং কার্ড এতগুলো দেওয়া যাবে না, আমরা আইডি কার্ডটা ফুলটা দেই, ভিজিটিং কার্ডটা আমরা পরবর্তীতে দিয়ে দিব। কারণ এখন ভিজিটিং কার্ড দিতে গেলে অনেক ঝামেলা হবে। আমাদের খাওয়া পর্বের সময় আমরা প্রত্যেকের হাতে হাতে ভিজিটিং কার্ডটা দিয়ে দিবে। কেকটা একটু পরে কাটছি, আপনার কাছে আইডি কার্ডটা দিয়ে নিই, তারপর কেকটা কাটছি। ভাই সব মনে আছে? কেক খাওয়াবো, বাসায় নিয়ে যাবো না, কেক খাওয়ানোর জন্য নিয়ে আসছি। ধন্যবাদ ভাই। আমি চাচ্ছি যে সভাপতি সাহেব এখানে এসে তার একটা মূল্যবান কথা বলে আমাদের আইডি কার্ডটা পর্বটা চালু করবে, কারণ আমাদের অনেকগুলো লেট হয়ে গেছে। এর জন্য আপনাদের কাছ থেকে আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর একটা দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে পাঞ্জাবিটা এখন পড়তে পারি নাই, কারণ যে ম্যাডামকে দায়িত্ব দিয়েছিলাম সেই ম্যাডাম এখন 1 ঘন্টা লেট। ধন্যবাদ সবাইকে। আমাদের সাধারণ সম্পাদক সাহেবের আজকে এই পাঞ্জাবি না পড়ার কারণটায় জরিমানা কাকে করা উচিত সেটা বুঝতেছি না, ভাইকে না ভাবিকে? ভাই আমি এর দায়িত্ব দিতে হয় আর না। আচ্ছা যাই হোক, দুজনকে রাইট। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে আইডি কার্ডটা বিতরণ করার। তো আমি আইডি কার্ড বিতরণ শুরু করবো। তার আগে আমি একটু বলতে চাই যে এইটা একটা দেখতে খুবই সাধারণ আইডি কার্ড, কিন্তু আপনাদের যার যার সৃষ্টিকর্তার কসম এইটার ইজ্জত আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আমি বিতরণ অনুষ্ঠান শুরু করছি। বিতরণ অবশ্যই শুরু করব, কিন্তু এর আগে রবি হয়ে আমাদের সভাপতিকে আইডি কার্ডটা করে দিবে। আমরা চাচ্ছি একটা ফটো সেশন হোক, আমাদের সভাপতিটা হাততালি হবে। আজকে এই প্রোগ্রামে সমস্ত আয়োজনটাই হচ্ছে আমাদের সভাপতি সাহেব করেছেন, উনি নীরব ভূমিকা পালন করেছেন, কিন্তু সমস্ত কিছুর মূলে হচ্ছে আমাদের সভাপতি সাহেব। আমরা রুমি ভাইয়ের কাছ থেকে আমাদের সভাপতি সাহেবের আইডি কার্ডটা পড়িয়ে দিচ্ছি। আর সভাপতি সাহেব অবশ্যই তার একটি ছোট্ট কথা অনুভূতিটা ব্যক্ত করবে। আমরা বক্তব্য করে যাব, ছোট্ট একটা কথা বক্তব্য করবে। ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের টোটাল এই টিমটা গতকালকে সারা রাত কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। যার যেটা করার কথা না তারা সেটা দায়িত্ব নিয়ে করেছেন এবং সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কাছে একজন মধ্যমণি আছে পল্লব ভাই, আমাদের হচ্ছে উপদেষ্টা সাহেবকে রুমি ভাই এবং আমাদের সভাপতি সাহেব আইডি কার্ডটা করে দিবে। তাহলে হবে একটু কষ্ট করে। আর আমি হচ্ছে সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। আমাকে যে কার্ডটা পড়া যাবে আমি জানি না, রুমি ভাই পড়া যাবে সেক্রেটারি সভাপতি নাকি 3 জন মিলে বলা হবে আমি জানি না। ভাই দয়া করে একটু পড়াই দিতে হবে, পড়াই দিলে আমরা রাখছি ভাই। বিরাট বড় বোঝা। আচ্ছা আইডি কার্ডটা কিন্তু পড়াটা খুব সহজ, দায়িত্বটা নেওয়া কিন্তু খুবই কঠিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 3-4 দিন আগে আমাদের সংসদে একটা কথা বলেছে, আমি এটা অবশ্য সেভ করে রেখেছি। আমি সভাপতি সাহেব এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথাটা খুবই মূল্যবান, আমার চোখে পানি হয়ে গেছে। সে বলতেছে যে এই চেয়ারটা আসলে চেয়ার না, এটা বিশাল বড় একটা দায়িত্ব। আমি যখন এই চেয়ারে বসি আমি বুঝতে পারি না যে এটা কতটা জ্বালা। এটা কিন্তু নরম না, এটা কিন্তু ঠান্ডা না, এটা গরম, আগুন বের হয়। এই চেয়ারটা আসলে আগুন। যখনই আমি আইডি কার্ডটা পড়লাম আমার কাছে মনে হচ্ছে একটা বোঝা, পাহাড় সমান বোঝা আমার কাঁধে এসে ধরলো। এই আইডি কার্ডটা একটা বিশাল ব্যাপার। আমরা যদি একটা মিসইউজ করি তাহলে আমাদের রুমি ভাইয়ের মাথাটা থাকবে না। মানে উনি যে অনেক গর্ব করে সেই ধানমন্ডি থেকে আসছে আমাদেরকে ডেকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে। আমরা সবাই চাবো রুমি ভাইয়ের ইজ্জতটা যাতে বেঁচে থাকে, কারণ রুমি ভাই হচ্ছে আমাদের সব। এই রুমি ভাইয়ের ইজ্জত এবং তার প্রতিটা নির্দেশ যাতে আমরা মেনে চলতে পারি সেই দিকে আমাদের অনেক খেয়াল রাখতে হবে। ভাই আপনারা ভালো থাকবেন। আর এক এক করে ডেকে আমরা আইডি কার্ডটা পড়িয়ে দিই। আইডি কার্ডটা পড়াটা শেষ করি ভাই, সবাইকে আমরা হাতে দিয়ে দিই, তাহলে আমরা ভালো হয়। আর আমরা চাচ্ছি যে রুমি ভাই আমাদের সভাপতিকে একটু ফুলের একটা তোলা দিয়ে একটু বরণ করে দিন। একটু ফুল আমাদের সভাপতিকে ফুলের একটি স্টিক দিয়ে বরণ করছেন আমাদের রুমি ভাই, উনি কিন্তু কমিটির সিনিয়র জন্য সাধারণ সম্পাদক।
আজকে ওনার হকলাতে পশ্চিমে সারা বাংলাদেশে কিন্তু কমিটি হচ্ছে ওনার একমাত্র পরিশ্রম এবং উনি এতটাই পরিশ্রম করতেছে কালকে আপনার সারা রাত ধানমন্ডিতে কিন্তু পোস্টার লাগিয়েছে সারা ঢাকা সিটিতে উনি কিন্তু আমাদেরকে 5 দিন পর ফোন দিয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই ফোনে কিন্তু উনি সবসময় আমাদের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের প্রিয় আমার সবার মামা আমাদের তারপরে কাটতেন শাহাদত হোসেন জুবির, রাজেশ ঘোষ সাংগঠনিক সম্পাদক, রুহুল ভাই আসছেন, অনেক ভালো লাগলো রুহুল ভাই, বসেন ভাই। ওমর পলাশ, এখন আমাদের এখানে আসছে যে সীমাপু, আমাদের মুসা ভাই সবার প্রিয়, আতিক ভাই, একামুল্লাহ আমাদের সিনিয়র সহসভাপতি, এত পিছু থাকলো হবে না তো ভাই, হায়াত মাহমুদ পাটোয়ারি, আনিসুজ্জামান আমার বন্ধুকে আসছে, আনিসুজ্জামান, শহীদ জাহাঙ্গীর পূজা সম্পাদক, রফিকুল ইসলাম চৌধুরী, মাসুদ মিয়া, ইমরান হোসেন কাজী, মুজিবুর ভাই, মাসুদুর রহমান, টিপু সুলতান, আমাদের রুহুল আমিন ভাই আসছেন, ভিডিও করে না তাদের আসেন, কেন অসুস্থ মানুষ অনেক অসুস্থ আসতে পারছে কি আলহামদুলিল্লাহ। রকিব ভাই, আচ্ছা আমাদের পর্বের শেষ মুহূর্তে আমরা একটা ফটো সেশন করব, কারণ অনেকে আসছে, অনেকে সময় নিতেছে, এই জন্য আমরা লাস্ট ধাপে আসলে আরেকটা সেশন করব, এই জন্য আমরা সবাইকে একটু প্রস্তুত থাকতে হবে। আমি চাবো রুবি ভাইয়ের পাশে দুজন উপদেষ্টা দাঁড়িয়ে একটু ফটো সেশন করুন। জি আমাদের উপদেষ্টা আসছেন, এই যে চয়ন তোমরা ডাকতেছিস স্টেজে, রবি ভাই তোমরা ডাকে। আমরা এই মুহূর্তে আমাদের পরিচিতি সভা এবং না এর আগে আমরা যেটা করব, আমাদের প্রিয় রবি ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, ওনার মুখ থেকে আমাদের কিছু দিক নির্দেশনা এবং দলের কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি অনুরোধ করবো রুমি ভাই কার্ডটা পরিয়ে দিবে, আসলে হয় না। উনি অনেক লেটে আসছেন, আমাদেরকে ধন্য করছেন, আমি তো মনে করছি আসতেই পারবে না, আসছেন আলহামদুলিল্লাহ। আমার সাথে মিষ্টি দই নিয়ে আসছেন ভাই, লাস্ট কিন্তু মিষ্টি আছে, লাস্ট পর্বে মানে যত যাই বলেন শেষটা কিন্তু মিষ্টি দিয়ে হবে। আচ্ছা আমরা এখন লেট করবো না, আপনাদের মাঝখান থেকে আমাদের সংগঠন সম্বন্ধে দুই একটি কথা শুনতে চাই। সবার কাছে মন থেকে দোয়া চাই যেন এটা আমরা আরো দ্রুত গতিতে, আরো বড়, আরো ধারণ করতে বিশাল আকারে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ করে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন মির আদনান, ও একটু সময় বাইরে থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, ওরা আমরা একটু ফুল এবং আইডি কার্ড দেবো, আমাদের সবারই ভোটার কার্ড আছে। ঢাকা দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাসেল ভাইকে আরো ধন্যবাদ জানাচ্ছি। তুহিন ভাই, চয়ন ভাই সাধারণ সম্পাদক, চয়ন ভাই সহসভাপতি, সোহেল রানা ভাই, আরো অনেকে। আমি কালকে রাত্রে সারা জাগবো, আমি তুহিন ভাইদের সাথে ফজরের আগ পর্যন্ত কথা বলছি। আমি হায়দার ভাই, সভাপতি সাহেব, আপনারা হয়তো ভিডিও ফুটেজ দেখেছেন যে কাজগুলো ওনারা কালকে করেছে। আমি প্রথমে কিন্তু নেগেটিভ দিয়ে শুরু করেছি, যে কাজগুলো করেছে এটা ছিল প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এদের কাজ, এটা সাধারণ সম্পাদকের কাজ না। আমি আশা করব আপনার এই কমিটির মধ্যে যারা উপস্থিত হয় নাই, আজকে হতে পারে নাই,
আপনি তাদের অবশ্যই দেখবেন। আমরা আজকে এই অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি পরছি তো সবাই, আমি পরি নাই, আপনারা পরছেন। সাদা পাঞ্জাবিটার একটা উদ্দেশ্য আছে। আপনি যখন সাদা পাঞ্জাবি পরবেন তখন আপনি সতর্ক থাকবেন। অন্য কালারের পাঞ্জাবি পরলে যদি ময়লা লাগে খুব একটা বোঝা যাবে না, কিন্তু সাদা পাঞ্জাবি যেহেতু পরছেন একটা কলমের দাগ লাগলে এটা আপনি বুঝতে পারবেন। পেশাজীবী দলটা এইরকম একটা সংগঠন, আপনি অন্যায় কাজে যাইতে পারবেন না। অন্যায় কাজের যে পর্ব, যে সংগঠনগুলা, ওই পর্যায়গুলো আমরা পার হয়ে আসছি। আমরা সরকার সংগঠন, বেকার সংগঠন না। আমাদের কারো পকেটের দিকে তাকাইতে হয় না, আমাদের কারো উপর নির্ভরশীল না। আমরা সবাই নির্ভরশীল। পেশাজীবী দলটা আপনি আপনার পরিবারকে যেভাবে আগলিয়ে রাখেন, পেশাজীবী দলটা এইভাবে আগলিয়ে রাখতে হবে। আগলিয়ে আপনার পরিবারকে যেভাবে আপনি গাইড করতেছেন, পেশাজীবী দলকে ওইভাবে গাইড করবেন। মনে রাখতে হবে তারেক রহমানের এই সোনার দেশ গড়ার ক্ষেত্রে পেশাজীবী দলের ভূমিকা থাকতে হবে অনেক বড়, অনেক বড়। এখানে এমন আমাদের স্বপ্ন তারেক জিয়ার স্বপ্নের সঙ্গে সম্পৃক্ত। আমরা এমন একটা সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আপনাদের প্রমাণ দিব আমার এই কথাগুলা। আমরা যে সংগঠনটা করি এটা বিপদের বন্ধু। বিএনপি বাংলাদেশের বিপদের বন্ধু, এর প্রমাণ আছে। প্রমাণ এখনো জিয়া পরিবার বহন করে। এই দেশ কিন্তু রক্ষা হয়নি, বিপদের একটা শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রেসিডেন্ট, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যেহেতু উনি স্বাধীনতার ঘোষক, ওনার রক্তের সঙ্গে এই দেশের মাটির মানুষের প্রাণ রয়ে গেছে। জিয়াউর রহমান তখন চিন্তা করেছেন এই দেশকে রক্ষা করতে হবে। কেউ চিন্তা করছেন যে এক্ষেত্রে আমি যেহেতু আর্মি পার্সন, সমালোচনা আসতেই পারে। উনি এদিকে কোনো চিন্তাই করেন নাই। উনি চিন্তা করছে দেশকে বাঁচাতে হবে। এই বিপদের মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে হাতে তুলে নিয়েছে। সময় সংক্ষিপ্ত, জিয়াউর রহমানের সময়টা ছিল সংক্ষিপ্ত। উনি যখন এসেছিলেন, উনি স্বপ্ন নিয়ে এসেছিলেন এই দেশ শস্য শ্যামলে ভরপুর করে দিবেন, এই দেশের মাটিকে স্বর্ণ করে দিবেন। এবং আল্লাহ যদি জিয়াউর রহমানকে বাঁচিয়ে রাখতেন, উনি এটা করিয়ে দেখাইতেন, কিন্তু সম্ভব হয়নি। কুদৃষ্টি মহল চিন্তা করছে জিয়াউর রহমান যেদিকে আগাচ্ছে আমাদের কোনো রাস্তা থাকবে না, তারপর শেষ করে দিয়েছেন। প্রয়াত হওয়ার পরে গৃহিণী যেমন খালেদা জিয়া, উনি শুধু ঘরে বসে দেখছেন জিয়াউর রহমান রাত জেগে জেগে দেশকে কিভাবে গঠন করতে হচ্ছে, করছে, চিন্তা করছে। এগুলো শুধু ওনার দেখার অভিজ্ঞতা, বাস্তবে অভিজ্ঞতা ছিলেন না ওনার। ওনাকে বিএনপির আমরা সবাই, আমরা ছিলাম না, তখন চিন্তা করছে এই বিএনপিকে ধরে রাখতে দিলে এই দেশকে যদি জিয়াউর রহমানের গতিটা যাতে না থেমে যায়, বেগম খালেদা জিয়াকে ঘর থেকে নিয়ে আসে দলের দায়িত্ব দিয়েছেন। উনি রাজি ছিলেন না, কারণ একজন মহিলার স্বামী যদি মারা যায়, মানুষ যদি মেরে ফেলে, তার অবস্থা একজন মহিলা ভালো বোঝে। তারপরে উনি দেশের কথা চিন্তা করে উনি এসে হাল ধরেছেন দলের। তারপরে এর মধ্যে দিয়ে সরকার গঠন হয়েছে, তারা কিন্তু দেশ চালাতে ব্যর্থ। একবারেই একজন গৃহিণী বেগম খালেদা জিয়া, উনাকে দল পরিচালনার দায়িত্ব দিয়ে এরশাদ সাহেব দল, উনি এরশাদ সাহেব কিন্তু একটা ভালো ভূমিকা রেখেছে খালেদা জিয়ার আসার ক্ষেত্রে, একটা ভূমিকা ছিল না। উনি জিয়াউর রহমানের ইস্যুর উপর বাড়ি বরাদ্দ দিয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক ভালো কাজের নমুনা দেখিয়েছেন। কিন্তু সেটার আড়ালে ছিল আমাদের ঋণ। প্রতিটা মানুষের মাথা পিছু ঋণের হার বেড়ে যাচ্ছিল। দেশ এমন একটা পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের জনগণ তো, এদেশের মানুষ তো 9 মাসে দেশ স্বাধীন করছে। ওই পৃথিবীতে অন্য কোনো দেশে এই রেকর্ড নেই, 9 মাসে দেশ কোনো দেশ স্বাধীন হয়। বাংলাদেশের মানুষ আমার নেতৃত্বে খালেদা জিয়া, আপনারা জানেন, আপসহীন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে নিয়ে এরশাদ সাহেবকে হটিয়েছেন। 91 নির্বাচন আপনারা কারা কারা করছেন আমি জানি না, আমি সক্রিয়ভাবে নির্বাচন করছি। আমার এলাকা কিন্তু পাবনা বেড়া উপজেলা আমিরপুর থানা।
আমি তো ভাই বিড়ি, তখন কিন্তু আজিজি বিড়ি, জাহাজ বিড়ি খুব প্রচলন ছিল। হ্যাঁ, আমি বলতেছি বিড়ি নিয়ে আসছি, তাহলে দরজা নিয়ে দিয়ে দিলাম, ওটা দিয়ে না আমরা খাবো না। উনি বলতেছে খন্দকার ভাই, আমাদের গ্রামে তো খুনকার ভাই বলে। তো বলতেছে খুনকার ভাই আপনি অন্য জায়গায় যান, আমার এই জায়গায় ভোট চাওয়ার জন্য আসতে হবে না, আমাদের ওই এলাকাটা হায়দ্রাবাদ মালঞ্চি সুজানগরের মধ্যে পড়ে। বলতেছে ভোট চাইতে হবে না, আপনি যান, আমরাই ভোট চাচ্ছি। খুব সুন্দর একটা, এত তৃপ্তির নির্বাচন আর বাংলাদেশে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আমার এক হাত টানা আমার দায়িত্ব ছিল পোস্টার, টাকা পয়সা সব বিলি করা। মানসিক একটা রুগী হয়ে গেছিলাম। আমি যখন রাত্রে বাড়িতে আসতাম, আমার কানে শুধু বাজতো ধানের শীষ, ধানের শীষ। এরকম করে আমার বাজারে অফিস করছিলাম আমি, যে জায়গা থেকে এই হাত থানা নিয়ন্ত্রণ করতাম। তা আমি অর্ধেক রাস্তা আমার বাড়ির কাছে চলে আসছি, কিন্তু আমার কানে আসতেছে ধানের শীষ, ধানের শীষ। ক্ষমতার আগের প্রতিশ্রুতি ছিল ওনার অনেক, সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল 25 বিঘা জমির খাজনা মওকুফ। আপনাদের মনে আছে হয়তো, উনি আসার পরেই ওনার ওয়াদা রেখেছেন 25 বিঘা খাজনা মওকুফ। মেয়েদেরকে স্কুলমুখী করতে হবে। এই স্কুলমুখী করার জন্য উনি ঘোষণা দিলেন যে এসএসসি পর্যন্ত, পরবর্তীতে উনি এইচএসসি পর্যন্ত বলছে ইন্টারমিডিয়েট, যে বিনামূল্যে পড়বে মেয়েরা। জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশকে সোনার জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওনার জীবন দিয়ে আপনারা জানেন যে উনি চেষ্টা করেছেন, কিন্তু ওই একই দুষ্কৃতকারীরা ওনার স্বপ্ন পূরণ করতে দেয় নাই। তারপরে ওনার প্রয়াত অবস্থা তো আপনারা দেখলেন, তারেক রহমানের জীবন কোকো, ওনার জীবন কি দুর্বিষহ অবস্থা। আপনারা দেখছেন যে দুই হাত পিছে নিয়ে ঝুলায় পিটাইছে ওনাকে। আমি বলেছি বিপদের বন্ধু বিএনপি, আমি 3টা সরকার বলেছি, জিয়া রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার, আমার তারেক রহমানের সরকার। বাংলাদেশ সর্বনিম্ন পর্যায়ে যখন গিয়েছে, জিয়া রহমানের পরিবার এই পরিবার এই দেশকে হাতে ধরছে, আসে হাত ধরছে, এই দেশকে ধরছে রক্ষা করার জন্য। 3টা প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি। তারেক রহমান আজকে 95 দিন, তার সরকারের বয়স আজকে 95 দিন। আমি আপনাদের সঙ্গে একটা বিষয় মনে থাকবে না, এখন একটু বয়স হয়েছে তো এই জন্য কিছু বিষয় আমি টুকে নিয়ে আসছি। তারেক রহমানের ওয়াদা, জামাত ইসলাম তো সার্টিফিকেট দিছে, যারা বেহেশতে যাবে যাবে, আল্লাহ ভালো জানে। আমার জানার মধ্যে ধর্মীয়ভাবে যতটুকু জ্ঞান আছে আমার, আমি জানি আমার রাসূলের পাকের জীবিতকালীন অবস্থায়, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় 10 জন সাহাবী বেহেশতের সার্টিফিকেট পেয়েছিলেন। এরপরে কারা সার্টিফিকেট পেয়েছে আমি জানি না, আমার জানা নেই, আপনাদের জানা থাকতে পারে। ওয়াদা বরখিলাপকারীকে আল্লাহ পছন্দ করেন না। এখন জামাত ইসলামের ওয়াদা কতটুকু আছে এটা আপনারা ভালো জানেন। ধর্ম ব্যবসার বিভিন্ন পন্থা আছে, কিন্তু দেশকে নিয়ে লস করা এটা বড় দুঃখজনক। আর ওনাদের ব্যাপারে দুঃখ করলেও ভুল হবে, কারণ 71 সালের থেকে তো ওনার অবদান রেখে আসছেন। তারেক রহমানকে ধন্যবাদ জানাইছে। উনি আবার বলছে চায়না এবং পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করার জন্য। ওনার টানের জায়গা শেষ হয়নি, ওনাদের টানের জায়গা শেষ হয়নি। দেখেন 95 তারেক রহমান নির্বাচনের আগের 31 দফা কর্মসূচির মধ্যে যেগুলা প্রতিশ্রুতি দিয়েছিল, কাল পর্যন্ত এটা বলবৎ আছে। উনি ফ্যামিলি কার্ডের ওয়াদা করছিলেন। প্রথম যেদিন উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, সেদিন উনি 37,567টা ফ্যামিলি কার্ড দিয়েছেন। এখন প্রতি মাসে 200 করে প্রতিটা এলাকায় কার্ড দেওয়া হচ্ছে। গতকালকেও উনি চাঁদপুরে দিয়েছেন, আমার এলাকাও চাঁদপুর এলাকায় দিয়েছে। আমাদের এমপি শিমুল বিশ্বাস, তারপরে টুকু ভাই দিয়েছিলেন, তারপর আমার এমপি এম সেলিম রাজা হাবিব, ওনারা দিয়েছেন। 37,567টা ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিয়েছেন। কৃষি কার্ড, ওনার বাবারও এইটাই ছিল যে কৃষি উন্নয়ন হবে এদেশ, এদেশ সফল হবে। কৃষি উন্নয়ন হবে না, এদেশ সফল হবে না। আমি আপনার যখন ছোট ছিলাম তখন আমন আর বলতাম ছাড়া কিন্তু কিছু চিন্তাম না। জিয়া রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম উনি ইরি ধানের এই প্রজেক্ট নিয়ে আসে বাংলাদেশে, সর্বপ্রথম। আপনারা জানেন কিনা, এই যে জুরাইন এই এলাকাটা যেটা নামা নিচু এলাকা, উনি জিয়া রহমান এটা ঘোষণা করেছিলেন ইরি প্রজেক্ট, পরীক্ষামূলক প্রজেক্টের জন্য ঘোষণা করেছিলেন। এই জায়গাটা এখন বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এসেছিলেন তারেক রহমান, জিয়া রহমানের সুযোগ্য সন্তান। উনি চিন্তা করছেন, হ্যাঁ
কৃষকদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা দেখেছেন কালকে যে কৃষক বক্তব্য দিয়েছে ওই কৃষককে তার পাশে ডেকে নিয়ে বসেছে। কৃষিকাজ দিয়েছে প্রথম পর্যায়ে 22,000 কৃষককে। উনি বলছে আরো 4.5 বছর যে আছে এর মধ্যে আমি চেষ্টা করব সম্পূর্ণ ফুলফিল করার জন্য। আর একটা সুসংবাদ, উনি আমাদের কিন্তু এই সরকার বাজেট করে নাই, পায় নাই, সামনে বাজেট, এই কিছুদিন পরে বাজেট উনি ঘোষণা করেছেন শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট আসছে, শিক্ষা এবং কৃষিখাত সবচেয়ে বড় বাজেট ঘোষণা হবে। ইস্তারে বলছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবেন, 10,000 টাকা পর্যন্ত। যেসব কৃষকদের কৃষি ঋণ ছিল 10,000 টাকা করে, প্রথম পর্যায়ে 12 লক্ষ লোককে কৃষি ঋণ থেকে মুক্তি দান করেছেন উনি। সংসদ অধিবেশন প্রথম যেটা শুরু হয়েছিল, এই প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তি করেছেন কোন প্রশ্নবোধক চিহ্ন ছাড়া। খালকরণ কর্মসূচি তার বাবা তারেক রহমান এদিকে কোনো লক্ষ্য করেন নাই। উনি একযোগে 54টি জেলাতে খালকরণ কর্মসূচি ঘোষণা করেছে। গতকালকে কুমিল্লাতে খালকরণ কর্মসূচি ঘোষণা করেছে। উনি নির্বাচন আগে বলেছিলেন স্বাধীনতার পর আমরা যাদের কাছে কোরআন শিখেছি, যে আমাকে জানাজা পড়ায়, যে আমার 5 ওয়াক্ত নামাজে ইমামতি করে আযান দেয়, এদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি। উনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালু করব। ইমাম মুয়াজ্জিনদের প্রথম পর্যায়ে উনি 4,908টা মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভাতা প্রদান করেছেন মাসে। বৌদ্ধদের মাসিক ভাতা, শুধু মুসলমানদের নাই, দলমত নির্বিশেষে তারেক রহমান সবার প্রধানমন্ত্রী। এ দেশ সবার, এ দেশ ওনার। উনি বাংলাদেশে এসেছেন ডায়লগ নিয়ে সবার আগে বাংলাদেশ। বৌদ্ধদের মাসিক ভাতা দিয়েছে 144টা, ওনাদের গির্জা বলে মনে হয়, বৌদ্ধদেরটা কি বলে, প্যাগোডা বলে, প্যাগোডা 144টা প্যাগোডা মাসিক ভাতা দিয়েছে। ভাই একটু লং হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি টাকা নিয়ে বলতেছি, কিছু মনে করেন না। তারেক রহমানের কথা তো বলতে হবে, আমি তো ওনার চাকরি করি, আমরা সবাই ওনার চাকরি করি না, বিনা বেতনে, বিনা বেতনে দেশের জন্য চাকরি করি আমরা। বিএনপির চাকরি করে কেউ ধরেন সচিব আছে, অতিরিক্ত সচিব আছে, যুগ্ম সচিব আছে, আমরা পর্যায়ক্রমে পেশাজীবী দল। হিন্দু পুরোহিতদের 109টা মন্দিরে উনি ভাতা প্রদান করেছে, 109টা, 95 দিনে। এটা 396টা যাজককে উনি ভাতা প্রদান করেছেন। হজ কার্ডের কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না। তারেক রহমান 12,000 টাকা পর্যন্ত হজ কার্ড বিতরণ করেছেন। হজ কার্ড প্রথম হজ ফ্লাইট তো আপনারা তারেক রহমানের বক্তব্য শুনেছেন। আমরা একটু স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা বাইরে পড়াশোনা করবে, অনলাইনে। কিন্তু অনেকে মনে করে যে এরা নেতাগিরি করতেছে, এদের ছেলেপেলে বিদেশ পড়াশোনা করে, হ্যাঁ, আর গরিবের ছেলেপেলে তো দেশে পড়াশোনা করে, এরা দেশের বিপক্ষে। আসলে তা না, বাইরের থেকে পড়াশোনা করে এসে দেশে অবদান রাখার সুযোগ আছে। তারেক রহমান লন্ডনের মাটিতে বসে উনি চিন্তা ভাবনা করছে, যদি এই ক্ষেত্রে আমার দেশের ছেলেপেলে, এরা সবার সন্তান, মানে আমার সন্তান, এদেরকে যদি বাইরে পড়াশোনার জন্য পাঠাই, এরা দেশের একটা বড় ধরনের ভূমিকা রাখবে। আপনারা শুনে খুশি হবেন, এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাইয়ের ছেলেপেলে থাকে, আমার বড় মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, এটা পাঠাতে নিলে পড়াশোনার জন্য একটা এফডিআর লাগে, ব্যাংকে একটা সিকিউরিটি লাগে। এই এফডিআর লাগে দেখে উনি 10 লক্ষ টাকা উনি ব্যাংক গ্যারান্টি দিচ্ছে ছেলেপেলেদের পড়াশোনা, বিদেশে পড়াশোনার জন্য। ভাই আপনারা এটা হাতে তালি দিবেন না এটার জন্য? আপনারা আমার সন্তানের জন্য করছে, তারেক রহমানের সন্তান বিদেশ যা পড়াশোনার মতো নেই। বিনামূল্যে স্কুল ড্রেস, বাচ্চারা স্কুলে আসবে উৎসাহ প্রদান করার জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং জুতা। 2 লক্ষ শিশুর প্রাথমিক পর্যায়ে উনি ঘোষণা করেছে। ডিসেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত একটা প্রজেক্ট উনি এখন আলোচনা সাপেক্ষে করেছেন, যেটা বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করা যায় কিনা, করবে তারেক রহমান যেহেতু চিন্তা করেছেন, ইনশাআল্লাহ এটাও হবে। বৃক্ষরোপণ, এই যে মানুষটা আছে আমার পাশে, উনি সারাক্ষণ বৃক্ষরোপণ নিয়ে চিন্তা ভাবনা করে, ঘুমে করে। 5 বছরে উনি ঘোষণা করেছেন তারেক রহমান 25 কোটি বৃক্ষরোপণ করবেন, 25 কোটি। 71 সালের পর থেকে বিভিন্ন জেলা পানিবন্দী হচ্ছে না, হতেই আছে। শেখ মুজিবুর রহমান আশ্বাস দিছে
শেখ হাসিনা আশ্বাস দিচ্ছে, খালেদা জিয়া অনেক আন্দোলন করছে, যার কারণে উনি ইন্ডিয়ার বিপক্ষের একটা বেল্টে ছিলেন। আমাদেরকে পানিবন্দী অবস্থায় গত বছর পর্যন্ত রেখেছে। এই বছর আল্লাহ, আপনারা জানেন ইতিমধ্যে পদ্মা ব্যারেজের প্রকল্প ঘোষণা হয়েছে, 35,000 কোটি টাকার দ্বিতীয় সেতু নির্মাণের প্রকল্প পরিদর্শনের জন্য। এখানে এই পদ্মা ব্যারেজে কি হবে, 24টি জেলা এই পানির বন্ধনতা থেকে মুক্তি পাবে, আর পানির নিচে তলাতে হবে না। অনেকেই বলেছে তারেক রহমান ইন্ডিয়ার কাছে মুসলেখা দিয়ে বাংলাদেশে এসেছে। পদ্মা ব্যারেজের এই প্রকল্প আনায় কি প্রমাণ করে না যে তারেক জিয়া ইন্ডিয়াকে ভ্রুক্ষেপ করছে না? আমাদের অ্যানি ভাই বলেছেন পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে পরামর্শের কোনো কারণ নেই, কারণ এটা আমার দেশের সরকারি বিষয়। আপনারা শুনেছেন না? এটা যুদ্ধকালীন সময় আপনারা দেখেছেন না তেলের সংকট, এটা কিন্তু বাংলাদেশের না, সারা বিশ্বে তেলের সংকট ছিল। শুধু বাংলাদেশ না, অনেক কথা। আপনারা কি এরকম দেখেন নাই জামাতের লোকজন ট্যাঙ্কি ভরে নিয়ে তেলের পাম্পে দাঁড়ায় আছে? এরকম ওই সাংবাদিক ভাইদের দেখাইছেন না আপনারা? তেল ট্যাঙ্কি ভরা কিন্তু পাম্পে দাঁড়ায় আছে। ভাই সংকট কি 2 সপ্তাহে চলে যায়? তেলের যে দেশে আছে সে দেশে বাংলাদেশে জাহাজ আসতে কি 45 দিনের ডিফারেন্স। ওই দেশ থেকে রওনা দিলে ন্যূনতম 45টা দিন লাগে বাংলাদেশে খালাস হইতে। তারপরে বিভিন্ন পদ্মা যমুনা বিভিন্ন তেলে মিশে যাওয়ার পরে এরপরে পাম। ভাই তেলের সংকটে ভর্তুকি দিয়েছে এই সরকার। তারেক জিয়া বলেছে দেশ সংকটে ভর্তুকি দিতে হবে, দেশ চলবে কিভাবে সেটার ব্যবস্থা হবে। এটা তো জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান না? এখানে ভাই কয় সপ্তাহ হয়েছে তেলের পাম্পের ভিড় আছে আর নাই? তেলের সংকট এখন আমরা আপনারা সবাই বুঝি যে কে সংকটটা তৈরি করছিল। পাম্পে 80% মহিলার চিকিৎসা সুবিধা নেই। তারেক রহমান উনি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে বসে, ওখানে মাহাদি আমিন ভাই ছিল, এদেরকে নিয়ে চিন্তা করছে যে না আমার গ্রাম রক্ষা হলে শহর বাঁচবে, এই মাদেরকে সেভ করতে হবে, স্বাস্থ্যসেবা দিতে হবে। উনি এক কথা চিন্তা করে 80% মহিলাদের স্বাস্থ্যসেবা নেই বিদায় উনি ইতিমধ্যে 100 স্বাস্থ্য মহিলা কর্মী নিয়োগ দিয়েছেন, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মহিলা কর্মী নিয়োগ দিয়েছেন। আমার কাছে, আমি এই বিষয়টা জানতাম না, আমার এলাকার থেকে 3টা মেয়ে আমাকে ফোন দিয়েছিল যে আমি এটা দরখাস্ত করছি, আমার ঢোকানোর ব্যবস্থা করা যায় কিনা। তো আমি এর একটা প্রমাণ পেলাম। আর কি নাকি আপনারা জানতেন 1 লক্ষ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ হয়েছে? দেখেন তারেক রহমান কিন্তু ওই জামাত ইসলামের যে প্রচারে প্রসার ওই পদ্ধতিতে নেই। উনি বলছেন, কালকে বলছেন আমি স্বপ্ন দেখি না, আমি বাস্তবতা বুঝি, বাস্তবতা বুঝি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্টারভিউ পর্যন্ত মেয়েদের উৎসাহ প্রদান করেছিলেন পড়াশোনা করার জন্য। তারেক রহমান কালকে কুমিল্লা থেকে বলেছেন, চাঁদপুর থেকে বলেছেন আমার মা করে গিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমি ডিগ্রি পর্যন্ত ফ্রি পড়াশোনার ব্যবস্থা মেয়েদেরকে করলাম। শুধু তাই নয়, বাড়তি ভাবে যারা ভালো রেজাল্ট করবে উপবৃত্তির ব্যবস্থা করা হবে, এটা উনি ঘোষণা দিয়েছেন কালকে। ভাই আমরা ওই সরকার, ওই নেতা, ওই পরিবারের দল করি যে পরিবার দেশের বিপদে থাকে, সার্বক্ষণিক প্রমাণ সহ যে পরিবার না তার নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে খালেদা জিয়া পর্যন্ত কবরে যাওয়ার অসংখ্য নমুনা রয়েছে দেশে। আপনি অন্য দলের মতো অমুক পিতা বানানোর জোর তদবির এই ধারার মধ্যে কিন্তু তারেক রহমান নেই। তারেক রহমান ইচ্ছা করে পারতেন মায়ের ছবিটা, বাবার ছবিটা এদেশে বিভিন্ন অফিসে আজকে আমার এই প্রোগ্রামে টাঙানোর জন্য বাধ্যতামূলক করতে পারতেন, উনি কিন্তু তা করেন নাই। পূর্বাচলের এসে রাসূলের পাকের উদাহরণ দিয়েছেন, উনি সব জায়গায় কালেমা সেট করেছেন। আমার একটা কলেজ আছে, আমি এটার প্রতিষ্ঠাতা, এইটা আমার বাপ চাচা 3 জনের এই সম্পদটা দান করছে। ওনাদের ছবি আমি এই 87 সালের একটা ছবি, এই ছবিটা বাঁধায় কলেজে দিছি। এখন আমার এই বিষয়ে সেদিন সম্বর্ধনা দিছি আমার নেতা একজন ছেলেমেয়ে হাবিব ভাই পাবনা 2। ওনার আমি খুব ভালোবাসি, উনি আমাকে কতটুকু ভালোবাসে জানি না আমি, তবে আমি ওনাকে পিতৃতুল্য সম্মান করি, শ্রদ্ধা করি। তা 12 তারিখে নির্বাচনের পরে খুব অশান্তির মধ্যে ছিলাম, আমি আমার নেতাকে সম্বর্ধনা দিতে পারতেছিলাম। গত সপ্তাহে আমি আমার কলেজে সম্বর্ধনা দিয়েছি।
তা আমি খুব উনি আসল নামাজের টাইম চলে যায়, আমি পিছিয়ে গিয়ে বললাম ভাই নামাজটা পড়ে নেন। তো আমি ওনাকে স্টেজ থেকে নিয়ে আসে আমার কলেজের অফিস রুমে নামাজের ব্যবস্থা আমি ঢুকি, আমার ছবিটার দিকটাকে আমার জানি গিয়ে যে আমার এমপি সাহেব এখন না বলে যে তোর বাচ্চাদের ছবিটা নামা। তো উনি বলে নাই, তো কখন বলে ফেলে আল্লাহ জানে। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল করি, ওই সাদা পাঞ্জাবির কথা বলছি, একটু লক্ষ্য রাখতে হবে, সবাইকে সংগঠন হইতে হবে। আমি এর আগের একটা প্রোগ্রাম বলছি সংগঠন, ভাই প্রচারটা জামাত ইসলামের প্রচারে প্রচার, আমি কিন্তু এইভাবে কমিটি করতেছি না কোথাও। আমার সভাপতি সেক্রেটারি আমি কমিটি দেই, আমাকে কিন্তু আগের দক্ষিণে কমিটির পরে লিখিত অর্ডার হয়েছে আমি বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে কোনো দেশে আমি কমিটি দিতে পারবো, আমার সেন্ট্রাল জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আমার চিঠি আছে। এখন আমি কিন্তু একটু করা, আমি একটু বেশি করা সংগঠনের ক্ষেত্রে। আমার সভাপতি শেষে আমার এই ঘোরানি দেখে বলছে আপনি প্রশ্ন করা করেন, সেন্টারটা একটু গরম করে। আপনার বোঝেন নাই, কমিটির ক্ষেত্রে বলছে যে আপনি প্রশ্ন করা লাগে করে করেন, কিন্তু কেন্দ্রটা একটু নর্মাল দেখেন, তাহলে তো পাস করতে হবে না। আমি বলছি যে আমার কোনো কাজ বাধা দিতে হবে না, আমার কোনো কাজের যদি বাধা দেন, আমি বাধাগ্রস্ত হইলে আমি করতে পারবো না। আমি স্বাধীন চেতা মানুষ, আমি আমার থেকে করতেছি। তবে এইটুকু ভরসা রাখবেন যে পেশাজীবী দলের কোনো অসম্মানী হবে না। আপনি 12 সালে বেগম খালেদা জিয়া থেকে এই পেশাজীবী দলকে পারমিশন দিয়েছিলেন, এ যাবৎ পর্যন্ত আপনি করছেন। আমি কিন্তু তখন পেশাজীবী দলে ছিলাম না, কিন্তু আমার সভাপতির সাথে সবসময় আমারই ছিল। হ্যাঁ, আমি কিন্তু আমার এলাকায় 3-4 জনের মধ্যে প্রতিষ্ঠাতা বিএনপি। যখন আমি বিএনপি করি তখন ইউনিয়ন পর্যায়ে কোনো কমিটি ছিল না বাংলাদেশে, থানা পর্যায়ে কিছু থানায় কমিটি হচ্ছে, তখন থেকে আমি বিএনপির সঙ্গে সম্পৃক্ত। এখন ভাই অনেক কথা বললাম, দল করতে হবে নিজের পরিবারের মতো, নিজের গুরুত্ব দিতে হবে। ভাই আপনি কমিটি নিচ্ছেন, আপনি বাইরে গল্প করবেন আমি পেশাজীবী দলের অমুক, ভাই এইটার জন্য কমিটি দেওয়া হয়। আজকের পরিস্থিতি সভা ভাই এতগুলো সদস্য অনুপস্থিত, সভাপতি এত কষ্ট করে, সেক্রেটারি এত কষ্ট করে কি করবে ভাই? দুঃখজনক, কালকে রাত্রে হায়দ্রাবাদের সাথে আমার কথা হয়েছে, সেক্রেটারি পোস্টার লাগায় ঢাকা শহরে, পেশাজীবী দলের সেক্রেটারি ঢাকা দক্ষিণের পোস্টার লাগায়, বলেন আমি কি আর বাসায় থাকতে পারি? আমার বাসার ধানমন্ডির সিস্টেম অন্যরকম, আমাদের 12টার মধ্যে তালা হয়ে যায়। আমি ঘুমের থেকে দারোয়ান তুলে হায়দ্রাবাদের সাথে কথা বলে বের হয়েছে, ওনাদের সাথে আবার ঘুরে পোস্টার, সভাপতি কিন্তু বের হয়েছে, পোস্টার লাগাইছে। ভাই এই কাজটা প্রচার সম্পাদক আর সাংগঠনিক সম্পাদক, আপনার সাংগঠনিক সম্পাদককে আমি তো সাংগঠনিক সম্পাদকের নাম জানি, আমি চিনি না, প্রচার সম্পাদক আমি চিনি না, কাজগুলো তাদের ছিল। দুঃখজনক ভাই, এরকম সংগঠন করতে চাচ্ছি না। আপনারা আমার সাথে যদি রাজনীতি করেন ভাই একটু বুঝে করতে হবে, বিশ্বাস করেন সবচেয়ে ভালো বন্ধু আপনার, আমি সবচেয়ে ভালো বন্ধু। আপনি কি বলবেন আমার, আমি কেন্দ্রতে কি আনতে হবে আমি এনে দেবো আপনাদের, কিন্তু ভাই সংগঠনকে কিছু দিতে হবে। তা আশা করবো সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আছেন, 5টা ক্যাবিনেট সদস্য, সিনিয়র সহসভাপতি, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সাংগঠনিক সম্পাদক, 5টা পদ আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এর মধ্যে চেষ্টা করবেন ঈদের আগেই একটা সংক্ষিপ্ত একটা সমাবেশ করার জন্য, যেখানে সবাই উপস্থিত থাকবে। ওনারা যেহেতু আসেন নাই, আমার সালামটা সম্মানের সঙ্গে পাঠিয়ে দিবেন, বলবেন সংগঠনের মতো মহব্বতের সাথে করেন, নাম প্রচারের জন্য না, নাম প্রচারের জন্য পেশাজীবী দল না। আপনি এমনি ছাত্র দল করবেন, অন্য দল করবেন, আজকে দোকানে চাঁদা চান, কালি কি প্রচার হবে যে রমি খন্দকার এই দোকানে চাঁদা চাইছে, উনি কোন দলের? পেশাজীবী দলের। প্রচার হয়ে গেল তো যেভাবেই হোক। ভাই আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না, কিন্তু আমি কেন্দ্রের থেকে আসছি, আমার উপরে কিন্তু নেতা আছে, কিন্তু তারা কোথাও যাচ্ছে না। আজকে দুপুরেও বলছে ভাই আমি লিখিতভাবে আপনার উপর দিয়ে দিয়েছি। ভাই তাহলে আমার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা আমার ভাই বোন, সংগঠনের বাড়ান, কর্ম বাড়ান। যে মুহূর্তে ঢাকা দক্ষিণ আমাকে ডাকবেন, আমি হাজির। আপনাদের অন্য কমিটিকে যেগুলা দিচ্ছি ওগুলা কতটুকু সময় দিতে পারবো জানি না,
আমি চাই যে প্রতিটা জেলায় যে কমিটিগুলো হচ্ছে এই কমিটির মধ্যে গিয়ে যেন আমি বলতে পারি আমরা ঢাকা দক্ষিণের কমিটির কিন্তু থানা নামাবো না। ভাই এটা আপনার আমার এইটা রাখবেন না সবাই রাখবেন? আলহামদুলিল্লাহ ভাই কথা তো রায় অনেক হয়ে যাচ্ছে, সবাই যার যার গন্তব্যে যাবেন, কথা অনেক ছিল। আমি আশা করব আপনারা সুসংবাদ দিবেন, আমাকে সুসংবাদ দিবেন। আমি গর্ব করে সেন্ট্রালে আপনাদের কথা বলবো, যার যার এলাকা দেশের বাড়ি যেরকম চাঁদপুরের আছে, বিভিন্ন জেলায় যার যার বাড়ি আছে, সবাই আমাকে হেল্প করবেন জেলা কমিটি করার জন্য। সবাই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সুযোগ দেবো। জেলা কমিটি, থানা কমিটি এগুলো করার সুযোগ দেব। সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কমিটি হবে ইনশাআল্লাহ, যেটা বাংলাদেশের পেশাজীবী দলের আর কোন নেতা করতে পারবে না। আমি সেটা আপনাদের সভাপতি সেক্রেটারির কাছ থেকে এনে দেবো। অনুরোধ করবো আমি সভাপতি সাধারণ সম্পাদককে, আজকের পর থেকে ঢাকা দক্ষিণের যে কয়টা থানা আছে প্রতিটা থানার কমিটি আপনারা রেডি করেন, প্রতিটা কমিটি আপনারা রেডি করেন, এবং রেডি করার সঙ্গে সঙ্গে একটা রাত যাবে, পরের দিন আমি এটা পারমিশন দিয়ে দেবো। আজকে আমার কাছে দিবেন, কালকে এটা পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ভাই কোথাও তো খোয়াতে হবে না, কোথাও তো সম্মতি করতে হবে না, মিষ্টি নিয়ে যাইতে হবে না, ফল নিয়ে যাইতে হবে না, টাকা দিতে হবে না, ইনশাআল্লাহ কমিটি হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে শ্রম দিতে পারি, আমার আচরণের জন্য আপনারা কষ্ট না পান। তবে অবশ্যই আপনাদের আচরণের জন্য আমি কষ্ট না পাই, এই কথাটা খেয়াল রাখবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদেরকে শিক্ষামন্ত্রী আরেকটা ঘোষণা দিয়েছিলেন, সেটা হচ্ছে এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠার জন্য আর কোনো মানে স্কুল ফি বা স্টেশন ফি দিতে হবে না। এটা কিন্তু বিশাল ব্যাপার। ভর্তির ফি টোটালি অফ করে দেওয়া হয়েছে। আমাদের পাশে আছেন আমাদের উপদেষ্টা সাহেব কলমদা কি কিছু একটা বলতে চাচ্ছেন না? আমাদের সভাপতি আমাদের পাশে এখন কথা বলবো, মানে সহসভাপতি, আমরা এমন একটা কমিটি করব যেটা সারা বাংলাদেশের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা এবং বিভাগীয় প্রত্যেকটা কমিটির কাছে আমরা রোল মডেল হয়ে থাকতে পারি। আমাদের নিজেদের মধ্যে আমরা আদর্শের মধ্যে থাকবো না, কিন্তু আমাদের মধ্যে কমিটির আদর্শ থাকতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আর আমাদের একমাত্র অনুপ্রেরণার উৎস হইল যে আমাদের রুমি ভাই, আমরা তার নির্দেশনায় আমরা কাজ করে যাব। এমন কাজ করব যেটা মানুষের কল্যাণে থাকে, মানবতার কাছে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, এটাই আমাদের কাম্য। গুরুত্বপূর্ণ পর্ব আমরা বাদ দিয়েছি, কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে ইনফ্যাক্ট আমরা সেই পর্বটাকে করতে যাচ্ছি যদি আমাদের রবি ভাই পারমিশন দেন। আমি চাই আজকে থেকে আমাদের যে কার্যক্রমটা শুরু হচ্ছে তার আগে আমরা আমাদের নিজস্ব সৃষ্টিকর্তার নামে সবাই শপথ গ্রহণ করে তারপরে শুরু করব। তো রবি ভাই আমাদেরকে পারমিশন দিয়েছেন। যদিও আজকের এই প্রোগ্রামটা একটু ছাড়া হয়েছে, আমি রবি ভাইকে ধন্যবাদ জানাই যে উনি ধৈর্য নিয়ে আমাদের প্রোগ্রামের মধ্যে ছিলেন, কিন্তু আসলে আমাদের প্রোগ্রামটা আরো অনেক সুন্দর করা উচিত ছিল। তো বাকি কথাগুলি আমি পরে বলবো, আগে আমাদের শপথ গ্রহণের অনুষ্ঠানটা করবো, তারপরে আমার বক্তব্য দেবো। আমি এখন শপথ শুরু করব। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শপথ করিতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন কর্মী হিসাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয়তাবাদী গণতন্ত্রের চেতনাকে ধারণ করে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে দেশ ও জনগণের সব ধরনের স্বার্থ রক্ষার কাজ করব। আমি দেশ এবং জনগণের স্বার্থকে সর্বদা নিজের স্বার্থের ঊর্ধ্বে রাখব। দেশ ও জনগণের অকল্যাণ হয় এমন কিছু কখনোই সমর্থন করিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। সত্য, ন্যায় ও মানুষের অধিকার
প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকবো। হে আল্লাহ, আপনি অনেক দয়ালু ও মহান, আপনি আমাদের সহায় হন। আমিন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। রক্ষা করার দায়িত্ব আমাদের সকল সদস্যের। দয়া করে আপনারা যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমার আজকে একটা বিশ্বাস ছিল যে আপনারা সবাই 6:30টার মধ্যে থাকবেন, 7টা থেকে যেহেতু প্রোগ্রামটা ছিল। তো যাই হোক, আমরা এসছি। তো আমি আমার মূল বক্তব্যের দুইটা জিনিস আলোচনা করবো। একটা হচ্ছে যে আমার মনোভাবটা দলের প্রতি, দলের সদস্যদের প্রতি। বক্তব্য তো অনেক দেওয়া যায়, ঘন্টা পর ঘন্টা বক্তব্য দেওয়া যাবে, কিন্তু আমি আমাদের ইসলামের যে খলিফারা যখন খলিফা নিযুক্ত হয়েছেন তাদের কিছু কথা থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমার প্রথম অংশটা বলতেছি। প্লিজ সবাই মন দিয়ে শুনবেন। আজকে আমাকে আপনাদের মধ্যে সভাপতি করা হয়েছে, কিন্তু আপনারা জানবেন যে আমি আপনাদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ নই। যদি আমি সঠিক কাজ করি আমাকে সমর্থন করবেন, আর যদি আমি কোনো অন্যায় করি আমাকে সোজা করে দিবেন ইনশাল্লাহ। আমার কথাটা কি ক্লিয়ার ভাই? আমি তার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হব যে আমার ভুল ধরিয়ে দিবেন। এখন আমাদের পেশাজীবী দলের সম্পর্কে আমার কিছু কথা বলা উচিত ছিল, যেটা আসলে সাধারণ সম্পাদকের বলার কথা ছিল, বাট সময়ের অভাবে হয়তো সেইটা স্কিপ হয়েছে। তো আমরা সবাই জানি বিষয়গুলি, তারপর আমরা একটু রিপিট করি বিষয়টা। বাংলাদেশের জাতীয়তাবাদী পেশাজীবী দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শে এবং বিশ্বাসে বিভিন্ন পেশাজীবীদের, যেমন ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, এদেরকে নিয়ে একটি সংগঠন। এটি মূলত বিএনপির একটি সহযোগী সংগঠন হিসাবে কাজ করে, যা পেশাজীবীদের মধ্যে দলের প্রচার এবং জনমত গঠনের ভূমিকা পালন করে। সুতরাং আমাদের দায়িত্বটা কিন্তু খুব ছোট নয়। আমরা কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে এই দায়িত্বগুলি পালনে সন্তুষ্ট হতে হবে। আমরা মূলত বিএনপির সমর্থিত একটি পেশাজীবী সংগঠন। আমাদের যে অধিকার, পেশাজীবীদের যে অধিকার, সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের উপরে। আমাদের এলাকাতে যারা পেশাজীবী হিসেবে আছেন তাদের অধিকার সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এবং জনমত গঠন এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ আমাদের দায়িত্বের একটা পার্ট। সুতরাং আপনারা কিন্তু এটা মনে রাখবেন। আমাদের কার্যক্রম সারা বাংলাদেশ জুড়ে, এবং আমাদের কার্যক্রম রুমি ভাই যেটা বললেন, ওনার নেতৃত্বে আমরা এই পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশি রয়েছে সব জায়গায় আমাদের কমিটি হবে ইনশাআল্লাহ। আমাদের রুমি ভাইয়ের নেতৃত্বে আমরা অলরেডি মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দুবাইতে, কাতারে এবং ইতালিতে এবং অস্ট্রেলিয়াতে কার্যক্রম কিন্তু শুরু করেছি। আমরা আশা করছি ঈদের পরপরই আমাদের এই দেশের কমিটিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বক্তব্যের শেষ পার্ট, আমাদের নেতৃত্ব দানকারী যারা আছেন, কেন্দ্রে আছেন জিয়া ভাইয়ের সাথে আমাদের রুমি ভাই আছেন। এরা হচ্ছে আমাদের নেতা, এবং আমাদের আলটিমেট নেতা হচ্ছেন জনাব তারেক রহমান। আমরা ওনার নেতৃত্বের আন্ডারে এই দেশকে আরো সুন্দর করব, আরো পরিচ্ছন্ন করব, এবং আমরা আমাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। কি ঠিক আছে তো ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক সময়কার তুখোর ছাত্র নেতা ছিলেন, সরাটিগঞ্জের ছাত্র দলের ভিপি ছিলেন। আমাদের মাঝে আসছেন মুকুল ভাই। মুকুল ভাই হচ্ছেন, ওনার অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছেন, বিএনপি অনেক বড় কর্মদল। আমাদের উপদেষ্টা মুকুল ভাই একটা দুটা কথা বলুন, একটা দুটা। সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মহানগরীর আরো যারা আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন। আসলে আমি এইখানে যারা আছে তুহিন, গোলাপ, আনিস, চয়ন, সবাই বাবু, সবাই আমার ছোট ভাই, ওদের আমি ওদের দেখতে আসলাম। আশা করি আপনাদের সংগঠন ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এবং যে কথা আমি সর্বশেষ বক্তব্য শুনলাম যে ওনারা বাংলাদেশের অর্থনীতিতে তাই প্রমাণের ভালো ভূমিকা রাখতে চায়,
আমি আশা করি ওনারা সফল হবেন, ওনাদের সফলতা কামনা করে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান দীর্ঘজীবী হোক। বাবা